আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। গত কয়েকটা ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা লেনদেনগুলো সংগঠিত লেনদেনগুলো হিসাবভুক্ত করব। সেই সংগঠিত লেনদেনগুলো লেজারে পোস্টিং দিয়ে সেই অ্যাকাউন্টসগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই, অর্থাৎ দ্যাট মিনস আমরা ট্রায়াল ব্যালেন্স শিখছিলাম। ট্রায়াল ব্যালেন্সের আবার গুড ফর্ম কিভাবে করতে হয় সেটা শিখছিলাম। আবার সেই একটা রেওয়ামিল ভুল আছে সেটাকে কি করে সংশোধন করতে হয় সেই জাতীয় আমরা অঙ্ক শিখেছিলাম। তো এরই প্রেক্ষিতে আজকে আমরা একটা অঙ্ক বা একদমই হিসাব বিজ্ঞানের প্রাথমিক যে কনসেপ্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন আজকে আমরা একটু আলোচনা করতে চাই। অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? একটা প্রাথমিক ধারণা আমরা নিব। মনে রাখবা, অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? হিসাব সমীকরণ। অর্থাৎ প্রতিটা লেনদেন শেষে একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় শেষে মোট সম্পত্তি আর মোট দায়ের পরিমাণ জানা, এটাই হলো হিসাব সমীকরণ। ঠিক আছে? অর্থাৎ সংগঠিত একটা লেনদেন হয়েছে, দিন শেষে ওই লেনদেনের প্রভাবে সম্পত্তির পরিমাণ কি দাঁড়ালো, দায়ের পরিমাণ কি দাঁড়ালো, এই মিলাইয়ে চুলচেরা বিশ্লেষণই হলো হিসাব সমীকরণ। অর্থাৎ প্রতিটা লেনদেন শেষে কিন্তু মনে রাখবা যে লেনদেন শেষে হিসাবের অবস্থা জানা। তো তাহলে আমরা মনে রাখবো যে অনেকগুলো ঘর কাটতে হিসাব সমীকরণ করতে হলে, যেমন আমাদের বেসিক যে সমীকরণ যদি বলি এ সমান এল প্লাস ও ই, এটা হলো বেসিক ইকুয়েশন। ঠিক আছে? অ্যাসেট, এতে অ্যাসেটস, এল ফর লায়াবিলিটিস, ও ই অনার্স ইকুইটি, এটা হলো জাস্ট সংক্ষিপ্ত ফর্ম। এটাকে বলা হয় যে এলাবোরেট ফর্ম, বলতো এলাবোরেট। তাহলে এ সমান সমান এল প্লাস ওই জায়গায় আমরা এবার লিখবো হলো ক্যাপিটাল। ক্যাপিটালের সাথে যোগ করব রেভিনিউ, মাইনাস করব ড্রয়িং, মাইনাস করব এক্সপেন্স। তাহলে এটা হলো আমাদের কি দাঁড়ালো? সম্প্রসারিত রূপ। যদি বলে এক্সপেনশন ফর্মে করো কোনো অঙ্কে, যদি বলে অ্যাকাউন্টিং ইকুয়েশন করো, আমরা এই ছকে করব। আর যদি বলে প্রিপেয়ার অ্যাকাউন্টিং ইকুয়েশন বা সামারি অফ ট্রানজাকশন ইন এক্সপেনশন ফর্ম, এক্সপেনশন ফর্ম বললে এইভাবে আমাদের ঘর কাটতে হবে। ক্লিয়ার সবাই? তো সাধারণত এক্সপেনশন ফর্ম বলে না, আমি তোমাদের বলে দিলাম আর কি, যে সম্প্রসারিত ফর্ম বলতে আমরা কি বুঝি। এখন আমাদেরকে বারবারই বলছে যে কিছু ঘর কাটতে হবে, অ্যাসেটসের কিছু ঘর, লায়াবিলিটিস। মনে রাখবা, কমন লেনদেনের যদি আমরা বলি এটা হলো অ্যাসেটস পাস, আর এই হলো আমার লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। তো অ্যাসেটসের মধ্যে কত রকমের ঘর আসতে পারে? ক্যাশ, তারপরে আমার অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস ইকুইপমেন্ট, এরকম সমান সমান। এরপর এদিকে আসতে পারে অ্যাকাউন্টস পেয়েবল, এরপরে এদিকে আসতে পারে নোটস পেয়েবল প্লাস ক্যাপিটাল। এই মোটামুটি আমাদের বেসিক ফর্ম। তো মনে রাখবা, আরো যদি সম্পদ দুই একটা তৈরি হয়, যেমন সাপ্লাইজ, প্রিপেইড রেন্ট, ইন্স্যুরেন্স, এইগুলোও আমাদের ঘর হবে। আর দায়ের মধ্যে আর একটা ঘর বাড়তে পারে, সেটার নাম হলো আনআর্নড রেভিনিউ। তো যদি না থাকে নাই, তাহলে বুঝতেই পারতেছো সকল প্রকার সম্পদের ঘর কাটবো, সকল প্রকার দায় মালিকানা সত্ত্বের ঘর কাটবো। তাহলে আয় আর ব্যয় এটা কোথায় যাবে? আয় ব্যয় উত্তোলনের কোনো ঘর কিন্তু আমরা কাটছি না। মনে রাখবা, এই আয় ব্যয় আর উত্তোলন এই সবগুলো যাবে হলো কোথায়? ক্যাপিটালে। কিভাবে? মনে রাখবা, যদি কোনো লেনদেনের ফলে আয় হয়, চোখ বন্ধ করে ক্যাপিটালে যোগ করবা। কি শিখলাম? আয় হলেই ক্যাপিটালে যোগ। সেই আয়টা যদি নগদে হয় তাহলে ক্যাশেও যোগ। ক্লিয়ার সবাই স্যার? তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূল কথা হলো এই যে সমান সমান, এই সমান সমানের ডানে যদি যোগ হয় বাম পাশেও যোগ হবে। এটা হলো বেসিক কথা। আর অর্থাৎ উভয় পাশে কাজ হলে একই হবে। আর যদি একই পাশে কাজ হয়, যেমন এই অঙ্কে উভয় পাশে কাজ আছে, সমান সমানের বামেও কাজ হয়েছে যোগ, ডানেও কাজ হয়েছে। যদি একই পাশে কাজ হতো কিরকম? মনে করো খরচ হয়েছে বাকিতে, তাহলে আমরা এতক্ষণ শিখলাম আয় নগদে, তাই ক্যাপিটালে যোগ, ক্যাশে যোগ। এবার আরেকটা লেনদেন শিখবো আমরা, আয় হয়েছে বাকিতে, তাহলে আয় হলেই আবার চোখ বন্ধ করে ক্যাপিটালে যোগ। এবার কিন্তু বাকিতে, বাকি হলে কোথায় স্যার? অ্যাকাউন্টস রিসিভেবলে যোগ। ক্লিয়ার সবাই? এই হলো অ্যাকাউন্ট রিসিভেবলের কাহিনী, এটা হলো বাকিতে। এবারও কিন্তু একই কথা, সমান সমানে উভয় পাশে কাজ।
এবার আমরা ব্যয় সংক্রান্ত একটা লেনদেন শিখি। ধরে নাও ব্যয় হয়েছে, তাই বলছি আয় ব্যয় হলে কোনো ঘর কাটবো না, ক্যাপিটালে হিট করবে। তাহলে আয় হলে যদি ক্যাপিটাল বাড়ে, ব্যয় হলে কি হবে বাবা? ব্যয় হলে ক্যাপিটাল কমবে। তাহলে এখানে কমবে, ধরে নাও ওই ব্যয়টা নগদে হয়েছে, অর্থাৎ আমরা ঘর ভাড়া পরিশোধ করতেছি, রেন্ট, পেইড রেন্ট। তাহলে আমরা এতদিন যা বাংলায় করে আসছি, এখন তা ইংলিশে, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। তাহলে এখানে ক্যাপিটালও কমবে, এদিকে ক্যাশেও কমবে। এই তাহলে কমালাম। এরপরে আমাদের যদি একটা লেনদেন হয় যে ইনকার্ড রেন্ট অন অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু আমরা এখনো টাকা পরিশোধ করিনি, তাহলে ব্যয় হলেই চোখ বন্ধ করে কি ক্যাপিটালে বিয়োগ। এবার চোখ খুলে দেখবো এই ব্যয়টা কি নগদে হয়েছে না বাকিতে? না, বাকিতে হয়েছে। বাকিতে হলে কি হবে? আবার অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে। তাহলে দেখো একই পাশে কাজ হলে একবার বিয়োগ আর একবার কি যোগ, এই একই সিস্টেম। এখন আমরা বলতে পারি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা টাকা পাচ্ছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে টাকা পাইলে ক্যাশে যোগ আর অ্যাকাউন্ট রিসিভেবলে কি বিয়োগ। দেখো সমান সমানের একই পাশে কাজ হয়েছে, এটা হলো একবার বাড়ছে আর একবার কমছে। তাহলে এখান থেকে তোমরা আর একটা ভিতরের জিনিস শিখবা যে শিক্ষার্থী, আমরা জানি যারা অ্যাডমিশন টেস্ট দাও বা চাকরির ভাইবা বোর্ডে দাও, তো আমাদের এই যে হিসাবের যে পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে আমাদের একটু জানা উচিত। হিসাব সমীকরণের দুই ধরনের পরিবর্তন হয়। কয় ধরনের পরিবর্তন? টু টাইপস চেঞ্জ। এই একটার নাম হলো গুণগত পরিবর্তন, আর একটা হলো তোমার নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে নিট বলতে বোঝায় একটা টাকা দ্বারা পরিবর্তন। মনে রাখবা হিসাব সমীকরণের যখন দুই পাশে কাজ হয়, যেমন এই পাশেও বেড়েছে এ পাশেও বেড়েছে, অর্থাৎ ধরে নাও আগে যদি 10,000 টাকা থাকে, এর সাথে 1,000 টাকা যোগ করলে কত দাঁড়ালো? 11,000। এখানেও আমার ছিল ধরে নাও 10,000 ছিল, এর সাথে 1,000 বাড়লো, তাহলে এখানেও সেই 11,000। তো এদিকেও একটা টাকা দ্বারা বাড়লো, এদিকেও টাকা দ্বারা বাড়লো, অর্থাৎ দিন শেষে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এটা হলো নিট পরিবর্তন, একটা পরিমাণ দ্বারা। আর গুণগত পরিবর্তন কি? যখন এদিকে 1,000 টাকা কমলো, ওইদিকেই আবার 1,000 টাকা কি বাড়লো। দিন শেষে আগেও যে 11,000 ছিল, এখনো সেই 11,000ই কিন্তু থাকলো, এদিকেও সেই 11,000ই থাকলো। অর্থাৎ লেনদেন ঠিকই হলো কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, জাস্ট কিছু গুণগত পরিবর্তন হয়েছে। এটাকে বলা হয় গুণগত পরিবর্তন, দ্যাট মিনস কাঠামোগত পরিবর্তন। মনে থাকবা? তাহলে পরীক্ষা আসতে পারে গুণগত পরিবর্তনের আরেক নাম কি? কাঠামো। আমি বলি গুণ দিয়ে কাঠা বাঁধতে হয়, আমাদের এলাকায় এগুলো বাঁধে আর কি। তাই গুণগতর আরেক নাম হলো কাঠামোগত পরিবর্তন, আর নিটের আরেক নাম হলো পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্বারা পরিবর্তন করতে হয়। তো মোটামুটি আমরা তাহলে গুণগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন কিসের মাধ্যমে শিখতে পারলাম? অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে। তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের যদি আমরা এই মূল কথাটা আবার যদি একটু রিক্যাপ করি, যে এইটুক যদি আমরা পারি তাহলে ভুল হবে না। যে সমান সমানের একই পাশে, এই পাশেও যদি মাইনাস হয় এ পাশেও মাইনাস হবে, সমান সমানের এই পাশে যোগ হলে এ পাশেও যোগ হবে, সমান সমানের একই পাশে কাজ হলে একবার যোগ আর একবার কি বিয়োগ। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে উভয় পাশে কাজ কখন, একই পাশে কাজ কখন। এই জিনিসগুলো বুঝলে হিসাব সমীকরণ একদমই সহজ। ধন্যবাদ সবাইকে।